দেশের যে অবস্থা তাতে ডক্টর ইউনূসের আসলে প্রস্থান করতেই হবে। আর খুব বেশি দিন নিরাপদে ডক্টর ইউনূসের দেশ চালানো, দেশের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ, সেটি আসলে 2016 সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন, যেটি 2024-এর 18 জুলাইয়ের অডিও রেকর্ড বলে প্রচার করা হচ্ছে। দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাসুদ কামালের সাথে একটা কথোপকথন, এবং 18 জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জুলাই আগস্ট আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে পুলিশের গুলি চালানো এবং গুলি চালাতে শেখ হাসিনার যে নির্দেশ, এমনটা দাবি করে বিবিসিতে প্রকাশিত রিপোর্টটি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত নয়, যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এই রিপোর্টটি, যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে। এই রিপোর্টের সাংবাদিকতা, অনুসন্ধানের সাংবাদিকতার মান নিয়েও অনেকে প্রশ্ন করতে পারেন, সেই সুযোগও বিবিসি করে দিয়েছে। পাশাপাশি প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই বিতর্কিত রিপোর্টটি আসলে কী উদ্দেশ্যে করা হলো। আওয়ামী লীগ যে দাবি করছে পরবর্তীতে এসে যে মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ, সেটি আসলে 2016 সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গি, মানে প্রধানমন্ত্রীর যে কল রেকর্ড একটা ফাঁস হয়েছে, ওই কল রেকর্ডটা নাকি 2016 সালের হামলা, সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন, যেটি জঙ্গিদের মানে করতে 2024-এর 18 জুলাইয়ের অডিও রেকর্ড বলে প্রচার করা হচ্ছে। তারপরও প্রশ্ন হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা সোজাসুজি আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে তাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি কেন? এটা তো সাংবাদিকতার ন্যূনতম একটা নর্ম, যে একটা অভিযুক্ত খুনির বিরুদ্ধেও যদি অভিযোগ দাঁড় করানো হয়, তাহলে ওই অভিযুক্ত খুনিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তার বক্তব্য নিতে হবে। এক্ষেত্রে কি সেটি চেষ্টা করা হয়েছে? যদিও ভিডিও ভার্সনটির স্ক্রিনে টেক্সট আকারে তুলে ধরা হয়েছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে তা সত্যি কিনা নিশ্চিত নেই, তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা দাবি করলো, কোন আওয়ামী লীগ এটি? বিবিসি বলছে একজন মুখপাত্র এই দাবি করেছেন। সেই মুখপাত্রটি কে, তার পরিচয় কি, কেন প্রকাশ করা হলো না? অনেক প্রশ্ন দাঁড়ায়। আরও প্রশ্ন আছে। বিবিসি দাবি করছে যে এই অডিও রেকর্ডটি তারা নিজস্ব যে এআই টুলস, সেটি দিয়ে তারা নিশ্চিত হয়েছে। বিবিসি দাবি করছে মানে এই কল রেকর্ডটা মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে। হতেই পারে, তার কারণ আওয়ামী লীগ যে দাবিটি করছে 2016 সালে, সেই অডিও রেকর্ডও তো হতে পারে। আচ্ছা, বিবিসি আবার বলছে যে বিশ্বে মানবাধিকার ও পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক একটি প্রতিষ্ঠান ইয়ারশট, তারাও এই অডিওটি ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করিয়েছে যে এটি জেনুইন শেখ হাসিনার কণ্ঠ হতে পারে, আগেই বলেছি। আচ্ছা, পরবর্তীতে আরও যে প্রশ্নের দাঁড় করায় তা হচ্ছে আওয়ামী লীগের কারো বক্তব্য স্পেসিফিক্যালি আমাদের সামনে তুলে ধরা হয়নি। বিপরীতে কার বক্তব্য নেওয়া হয়েছে? টবি ক্যাডম্যানের। এই রিপোর্টটি তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা লুফিয়ে নেবেনি। আর সেখানে টবি ক্যাডম্যান হচ্ছেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী তাজুল ইসলাম, তার মূল পরামর্শক। আবার তাজুল ইসলাম কে ছিলেন সে কথাও আমরা জানি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। তিনি আবার এই টবি ক্যাডম্যানকে ওই সময় 2009 বা 10-11 দিকে মূল পরামর্শক হিসেবে টবি ক্যাডম্যানকে নিয়োগ দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। সেই টবি ক্যাডম্যানই আবার এখন রাষ্ট্রপক্ষের এই যে মূল আইনজীবী তাজুল ইসলামের পরামর্শক। তো তিনি তো বলবেন, তিনি কি বলছেন যে রেকর্ডিংগুলো তার ভূমিকা, মানে শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত হোক আর না হোক, তা তো বলবে যেগুলো অবশ্যই সত্য, না বলার তো কোনো কারণ নেই। এমন একজন বিতর্কিত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে বিবিসির পক্ষ থেকে। কেন? আর কেউ ছিল না? বাংলাদেশে আইনজ্ঞ, বিশেষজ্ঞ
আর কেউ ছিল না, তাদের বক্তব্য নেওয়া যেত না। এবার বিবিসির যে গাঁথনি সংবাদের ভাষ্যের একটা অংশের কথা একটু শোনাই। অনেক প্রশ্ন এখানে উত্থাপিত হয়। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশনায় বলা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের যেখানে পাবে সোজা গুলি করবে, এটি বলা ছিল। নির্দেশনায় মানে এইগুলো বলা ছিল। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে জাতিসংঘের তদন্তকারী দলের তথ্য মতে গত জুলাই আগস্টের ওই আন্দোলন ও সহিংসতা অন্তত 1400 জন মানুষ প্রাণ হারান। কিভাবে পরম্পরায় সাজানো হয়েছিল আইন? তার মানে কি 5 আগস্টের আগেই 1400 জন মানুষ নিহত হয়েছে? জাতিসংঘের তদন্তকারী দল সেটি বলেছে। জাতিসংঘের তদন্তকারী দল তো বলেছে 15 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছে, এবং সরকার যেখানে নিজে দাবি করছে যে 5 আগস্ট পর্যন্ত 837 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা নিহত হয়েছেন। সেই বিষয়গুলো তো বিবিসি এখানে তুলে ধরেনি। এমনভাবে এই বিষয়গুলো তুলে আনা হয়েছে যে 1400 জন মানুষ নিহত হয়েছে, এটা জাতিসংঘ বলছে, এবং শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা গুলির নির্দেশের পরিপ্রেক্ষিতে এই 1400 জন মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনার দায় কেউ অস্বীকার করতে পারে না। এই আন্দোলনে যেভাবে দানা বেঁধেছিল বা যে অভ্যুত্থানটি হলো, কিন্তু আমাদেরকে তো সব পক্ষে বিবেচনা করতে হবে নিরপেক্ষের জায়গা থেকে। যেমন বললাম, পুলিশ অবশ্যই গুলি করেছিল, আবার পুলিশকে হত্যা করে কারা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। সিরাজগঞ্জে যে এক গাড়ি 18 জন পুলিশকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হলো, যার কৃতিত্বের দাবিদার এখন জামাত ইসলাম ছাত্র শিবিরের নেতারা, অন্যান্য অনেক স্থানীয় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মেট্রোর বিটিভি ভবন আগুন ধরে দেওয়া হচ্ছে, তারা স্বীকার করছে। স্নাইপার রাইফেল কোত্থেকে আসলো, কিভাবে এলো, তা নিয়েও অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বিবিসি কেন সেই কথাগুলো বলছে না? কেন এইভাবে লাইনগুলো সাজালো, এবং কেন সাজালো এই মুহূর্তে নতুন করে তা প্রশ্ন করার আরও একটি সুযোগ করে দেয় আরেকটি প্রেক্ষাপটের দিক থেকে। তার কারণ এই বিবিসি এতদিন যেভাবে রিপোর্ট করে আসছিল, যেভাবে করে আসুক না কেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্টভাবে গত 5 ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলে উল্লেখ করেছিলেন। তিনি সেখানে কি বলেছিলেন? তিনি বলছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈর শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। এটি বাস্তবতা, এটি সত্য। এটি নেগেটিভলি ধরা যাক বা পজিটিভলি ধরা হোক, যেভাবে হোক না কেন, বিবিসি সম্ভবত, আমার দেখা যদি ভুল না হয়ে থাকে, এই রিপোর্টে সর্বপ্রথম সম্ভবত শেখ হাসিনা পালিয়ে গেছেন এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। এর আগে আমার যদি ভুল না হয়ে থাকে কোথাও পালিয়ে যাওয়ার শব্দ ব্যবহার করা হয়নি, কোথাও পালিয়ে যাওয়ার শব্দ ব্যবহার করা হয় নাই। পরবর্তীতে এই স্ট্যাটাসের পরে যদিও প্রেস সচিব দুঃখ প্রকাশ করেছিলেন, ক্ষমা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিবিসির সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য আমি সংশোধন করতে চাই। তাহলে যখন একটি সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছিল, হঠাৎ করে বিবিসি কেন এই ধরনের একটি তুমুল বিতর্কিত রিপোর্ট প্রকাশ করলো, যেটিকে সরকার লুফে নিচ্ছে, আওয়ামী বিরোধীরা লুফে নিচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা পরিচালনা করছেন তারা লুফে নিচ্ছে? নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা আছে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের যে অবস্থা, তাতে ডক্টর ইউনূসের আসলে প্রস্থান করতেই হবে। আর খুব বেশি দিন নিরাপদে ডক্টর ইউনূসের দেশ চালানো, দেশের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়বে। মানে নিরাপদে দেশ চালানো ডক্টর ইউনূসের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে পড়বে। এখনই কঠিন হয়ে পড়ছে। এখনই যমুনায় ঘুমিয়ে থাকা তার রাতের ঘুম হারাম হয়ে যাবার জোগাড়। নানা কারণে দেশের আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, অর্থনীতি ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। তারা থাকতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেন যদি অবস্থা অনুকূলে থাকতো। বিগত আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের সময়ে যে অবস্থাটা ছিল দেশের, তার কাছাকাছি যদি থাকতো, তাহলেও ডক্টর ইউনূস ভাবতেন যে না, আমি 5-10 বছর থাকবো। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে কোনো কিছু তার কন্ট্রোলে নেই। সামনের দিনগুলোতে দেশের ব্যবসা দেশের কোনো কিছুই তার কন্ট্রোলে নাই। যে অর্থনীতি আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে, আমরা তার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমি বারবার বলছি, অর্থনীতি আরো ভয়ঙ্কর অবস্থায় যাবে। চলে এসে সেই 2006-07 যে লগি বৈঠকটা হয়েছিল না, লগি বৈঠক হয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল করে তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করার যে ষড়যন্ত্রটা করেছিল বিএনপি, সেটি ভণ্ডুল হয়ে গিয়েছিল। শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে তখন কিন্তু জামাতও ছিল। আজকে আওয়ামী লীগের ভাইদের হতাশার কোনো কারণ নেই ভাই। আপনারা 2006-07 সালে লগি বৈঠা দিয়ে বিএনপি জামাতেরা একজোট ছিল, তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে, KM হাসানকে দিয়ে আবার নির্বাচিত হয়ে আসবে। সে সময় কিন্তু
সেই ষড়যন্ত্র সফল হয়নি। আপনারাই আওয়ামী লীগ লগি বৈঠানি আন্দোলন করে নেমে বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র ভেনিশ করে দিয়েছিলেন, দিয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একটা আসছিল 2 বছরের জন্য। যেটি হোক না কেন সেটি ছিল সব দলের জন্য সমানভাবে দেখা। হ্যাঁ, সেই সরকারটিও প্রধান দুটো রাজনৈতিক দলের প্রধান নেতাদের মাইনাস করবার একটা প্ল্যান করেছিল, নানা কিছু পরিকল্পনা করেছিল, আবার অনেক ভালো কিছু করেছিল। আজকের মতো এত ব্যর্থ অবস্থা ছিল না। আজকের মতো এত ব্যর্থ অবস্থান ছিল না। 2-4-6 মাস এখনকার রাজনৈতিক দলগুলোর চাপ নেই, চালিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। চলে যাওয়ারও তার উপরে চাপ নেই, কিন্তু চাপ আসবে 2-4-6 মাস পরে। এর বেশি যদি ডিলে করে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের পরিষদ সেই জিনিসটি বুঝতে পারছে যে খুব বেশি ডিলে করলে আর একটা লগি বইটা হয়ে যেতে পারে বাংলাদেশ। এই জন্য সময় থাকতে নির্বাচন দিয়ে কেটে পড়তে হবে। এই কেটে পড়ারই পদক্ষেপ হিসেবে অনেকেই বলে যে নির্বাচন হবে না, না, নির্বাচনটা হতে হবে, কারণ দেশের পরিস্থিতি বা দেশটাকে নির্বাচন অবশ্যই হওয়া দরকার। সেইভাবে গড়ে পিঠে নিতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ বাস্তবায়ন, উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য যে গড়ে পিঠে নেওয়া, সেটি ডক্টর ইউনূস করতে আসলে ব্যর্থ হয়েছেন। এই জন্য আমি যেটিতে শুরু করেছিলাম যে নির্বাচনটিকে তাহলে হয়েই যাচ্ছে, সার্বিক বিচার বিশ্লেষণে এটি নিশ্চিত যে ডক্টর ইউনূস প্রস্থান করবেন, বিদায় নেবেন, নিরাপদে চলে যেতে চাইবেন। এই জন্য যেভাবেই হোক একটি পাতানো নির্বাচন দেবেন এবং সময়সীমার মধ্যেই সেনাপ্রধান নির্ধারিত সেনাবাহিনী যেটি চাইবে তার বাইরে কিছু করার নেই। আসলে সেনাপ্রধান চেয়েছেন 18 মাসের মধ্যে নির্বাচন, 18 মাসের মধ্যেই নির্বাচন, যদি পেছনে কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা না। 18 মাসের মধ্যে বলতে ফেব্রুয়ারি, মার্চের বা এপ্রিলের মধ্যে নির্বাচনটি হয়ে যাবে। এখনকার অবস্থা আসলে প্রতিনিয়ত রং পাল্টায়। আমি যদি আজ থেকে 3 মাস আগেও যদি বলে থাকি যে নির্বাচন হবে না 10 বছরে, 5 বছরে, আমি বলিনি সেইভাবে, কিন্তু যদি বলে থাকি তখনকার রংটা একরকম ছিল, আজকে আবার রংটা পাল্টে গেছে। আজকে মানে আর এক রকম। আজকের রংটা এমন যে নির্বাচন ছাড়া প্রস্থানের কোনো উপায় নেই। যে জোর করে চাপ, বর্তমান যে রাজনৈতিক দলগুলো জোর করে চাপ দিয়ে ইউনূসকে হটিয়ে অন্য কিছু আনবে না, এই প্রেক্ষাপটটা এই মুহূর্তে বাংলাদেশে নেই। কেউ এখনকার রাজনৈতিক দলগুলো চায় না, এবং আওয়ামী লীগও এখনো অগ্রাসী ভূমিকায় এখনো আসেনি, লগি বইটা নিয়ে আসেনি, তবে আসবে। খুব বেশি দিন যদি 6 মাস দেরি করে চলে আসবে। আগেও বললাম, আবারও বলছি, সেই জায়গায় নির্বাচনটা হয়েই যাচ্ছে, হয়েই যাবে। সিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয়, সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্ত ভিসি মাসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং 18 মাসুদ কামালের সাথে একটা মানে ফোন আলাপ হয়, কথোপকথন হয়। তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য, লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখা মাত্র গুলি করে, যেখানে দেখা যাবে সেখানে গুলি করে যে হত্যা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন। দুটো টেলিফোন কনভারসেশনে মানে উল্লেখ করা হয়েছে। এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে, আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্র লীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে, এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। 1,500 ছাত্র জনতাকে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। 30,000 মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় চার্জটি ছিল 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা, মোটা দাগে এটা বলা যায়, এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে, যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিল্ড হয়েছে, এবং তার যে ষড়যন্ত্র যেটা তিনি 14 জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে, তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে, তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, হসপিটালে। রংপুর মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়। আর সুরতাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য। পোস্টমর্টেম রিপোর্ট 4 বার পরিবর্তন করা হয়, যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে। এই হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ মূল্যবান ভিডিওগুলো দেখলেন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে।